মনোবিভাগী দিওয়ানা। পর্ব ৩। প্রিমা ফারনাজ চৌধুরী। ইথিকা ঘরে ঢুকেই কাবিরের শক্ত হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। হাতে মালিশ করতে করতে কাবিরের দিকে তাকালো আহত চোখে। এত শক্ত হাত। উফ, মধু মাখতে পারে না হাতগুলোতে? এত মধু করে কি? হাতে মাখলে হাতটা তো অন্তত নরম থাকে। এতক্ষণ ধরে তার আঙুলগুলো লোকটার লোহার শিকলের মতো হাতে গেঁথেছিল। আর একটু চাপ দিলেই বুঝি হাড়গোড় ভেঙে যেত। কাবির ধীরস্থির চোখে তার দিকে তাকালো। ইথিকার মুখ অর্ধেক ঢাকা ওড়নায়। আজ সে সেলোয়ার কামিজ পরেছে। এমনকি ওড়নাও। যা বিরল দৃশ্য। তার সঙ্গে একদম বেমানান। কাবির অবাক হয়েছে। হয়তো বাড়ির বাকি সদস্যরাও। আঞ্জিল খানমকে চেনার সাধ্যকার? কাবির একবারে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত তাকে নিরীক্ষণ করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, তুমি যদি সবসময় এটুকু শালীনতা বজায় রাখতে তাহলে আর কোনো অভিযোগ রাখতাম না। কিন্তু তুমি তা করবে কেন? তোমাকে সবসময় তোমার পারিবারিক কুশিক্ষার ফল দেখিয়ে বেড়াতে হবে সবাইকে। ইথিকার চোখমুখ কঠিন হয়ে গেল। মুহূর্তের মধ্যে সে কাঁধ থেকে ওড়নাটা টেনে ছুঁড়ে ফেলল মেঝেতে। কাবিরের চোখ ধপ করে উঠল। সে ওড়নার দিকে তাকালো। তারপর আবার ইথিকার চোখে চোখ রাখল। আজকাল সহজেই মেজাজ হারাচ্ছে সে। নিজেকে সামলানো দায় হয়ে পড়ছে। ইথিকা তার দিকে চোখা দৃষ্টিতে তাকালো। কাবির রাগ সামলে বলল, আমার সবচেয়ে বড় ভুল তোমাকে বিয়ে করা। দ্বিতীয় ভুল হচ্ছে তোমার মতো বেয়াদবকে মৌমাছির কামড় থেকে বাঁচান। ওখানে ছেড়ে আসতাম তাহলে লাশ হয়ে ফিরতে। ইথিকা অন্যত্র মুখ ফিরিয়ে নিল। তাকে বাঁচিয়ে উদ্ধার করে ফেলেছে। মরে গেলে যেত। কে বলেছে তাকে বাঁচাতে? এত মহৎ কাজ করতে কে বলেছে? কাবির তার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে অসহ্য শব্দটা উচ্চারণ করে ঘর থেকে বেরিয়ে গেল। ইথিকা দরজার কাছে ছুটে এসে দরজা বন্ধ করে দিতে দিতে বলল, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। একা থাকতে চাই। আর ঘরে আসতে পারবেন না। কাবির ঘাড় ফিরিয়ে তাকালো। শক্ত কণ্ঠে ব্যঙ্গ করে বলল, চেহারাটার কি হাল হয়েছে দেখেছ? তোমার সাথে ঘুমাতে আমার ভয় করবে না? ইথিকা চেঁচিয়ে উঠল, কাবির। কাবির হালকা বিদ্রূপের সুরে বলল, ভাইদের মতো ফাঁকা আওয়াজটা ঠিকঠাক দিতে যান। আর এটা জান না যে এইসব ফাঁকা আওয়াজকে দেওয়ানরা ভয় পায় না। ইথিকা ধপ করে দরজা বন্ধ করে দিল। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে বালিশের উপর থাকা ফোনের দিকে তাকালো। মেঝো ভাইয়াকে ফোন দেয়া দরকার। সে ছুটে গিয়ে ফোনটা হাতে নিয়ে আরাব খানকে ফোন দিল। ফোনটা রিসিভ হওয়ার সাথে সাথে আরাব খান বলল, আবার কি অঘটন ঘটিয়েছিস? ইথিকার কণ্ঠ কাঁপছে রাগে দুঃখে। তুমি ওই কামরান দেওয়ানকে কবে ছাড়ছ ভাইয়া? ওপাশ থেকে আরাব খানের ভারী স্থির গলা ভেসে এল। শ্বশুরবাড়ি গিয়ে ওদিকের হয়ে গেলি নাকি? একটা কথা ভুলে যাস না। বিয়েটাই সম্ভব হয়েছে ওই কামরান দেওয়ানের জন্য। ওই ব্যাটাকে আমি এত সহজে ছাড়ব না। ইথিকা চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। মাথার ভেতর ধপধপ করছে কেন যেন। সে চোখ খুলে শক্ত গলায় বলল, আমি মোটেও এজন্য ফোন দিইনি যা তুমি ভাবছ। কামরান দেওয়ানকে ছাড়লে এরা আমাকে আরো পেয়ে বসবে। একদম ছাড়বে না। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর গম্ভীর কণ্ঠের ভেতর দিয়ে চাপা হাসির শব্দ ভেসে এল, এই না হলে আঞ্জিল খানম। নিচে প্রচণ্ড হইচই লেগেছে। কি হয়েছে ইথিকা জানে না। কাজের বুয়া ঝিনুককে ডাক দিতেই সে ছুটে এল। মাথায় কাপড় তুলে জানতে চাইল, কিছু লাগবে বৌমনি? ইথিকা জানতে চাইল, নিচে কি হয়েছে? ঝিনুক বলল, কল্প আপা আর কিরণ এখনো বাড়ি ফেরেনি। ইথিকার ভ্রু কুঁচকে গেল। বাড়ি ফেরেনি? কিন্তু কেন? আবার কার পাল্লায় পড়ল? এসবে ভাইয়াদের হাত নেই তো? ফোন দিয়ে জেনে নেবে না যদি সন্দেহ মিথ্যে হয়। কিন্তু আপাতত দেওয়ানদের শত্রু খান্না ছাড়া আর কেই বা আছে? ঝিনুক তখনও তার মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ইথিকা সেটা টের পেয়ে এক ঝটকায় তার দিকে তাকালো। হা করে কি দেখছো? যাও। আমার রাতের খাবার এখানে পাঠিয়ে দেবে। আমি ডাইনিংয়ে বসে খাবো না। ঝিনুক অবাক হলো। বাড়িতে এমন পরিস্থিতি আর এই মেয়ে আছে খাওয়ার তালে। কি নিমকহারাম। কাবির ভাইজানের কপালে এটা কি জুটে গেল? কত ভালো মানুষ এরা। আর আত্মীয় করেছে এইসব নিমকহারামদের সাথে। তার ননদরা নিখোঁজ আর সে আছে খাওয়ার তালে। কাবির বেরিয়ে গেছে কিছুক্ষণ হলো। লুবনা বেগমকে সান্ত্বনা দিচ্ছে ঝিনুক। লুবনা বেগম চিন্তায় পড়ে গেছেন। মেয়েগুলো সহিসালামতে বাড়ি ফিরবে তো? কলিমুদ্দিন দেওয়ানের শরীর খারাপ। উনি ভেবেই নিয়েছেন আর বেশিদিন বাঁচবেন না। কিন্তু খানদের শেষটা দেখে যেতে পারলে আরো ভালো লাগতো। কাউসার দেওয়ান পায়চারি করছেন। অস্থির লাগছে। যা ভাবছেন তা যদি হয় তাহলে এবার তুলকালাম কাণ্ড ঘটবে। কাবির এবার আর ছাড়বে না তাদের। সব তছনছ হয়ে যাবে এবার। সব ছারখার হয়ে যাবে। ইথিকা নিচে এসে সবার চেহারা পরখ করছে। তার দিকে তাকালো লুবনা বেগম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নিল। ইথিকা বলল, আপনারা পুলিশকে জানাচ্ছেন না কেন? কাশেদ ছিল দাদাভাইয়ের পাশে। বলে উঠল,
পুলিশই তো আসল দুর্নীতিবাজ। ইথিকার মেজাজ তুঙ্গে উঠল। কাশেদকে ধমকে বলল, আমি তোমার সাথে কথা বলছি না। কাশেদ বলল, আমি তোমার সাথে কথা বলছি। অত দরদ থাকে তো নিজের পুলিশ ভাইকে জানাও খবরটা। কল্পকিরণকে খুঁজে বের করে দিতে বলো। ইথিকা বলল, অবশ্যই বলবো। কিন্তু তোমার কথায় নয়, আমার ইচ্ছে হলে। তোমার সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? কাউসার দেওয়ানের মুখ থমথমে। তিনি ধমকে উঠে বললেন, কাশেদ তর্কে জড়িও না। তোমার বড় ভাইকে ফোন দাও। কি বলে শোনো। মুখ শক্ত করে ফোনটা তুলে নিল কাশেদ। একনাগাড়ে ফোন করতে লাগলো। রিং বাজে, কেটে যায়, আবার ডায়াল, একই অবস্থা। ফোন কল ব্যস্ত দেখায় বারবার। কাশেদের মুখে বিরক্তি খেলে গেল। ফোন ব্যস্ত দেখাচ্ছে। কাউসার দেওয়ানের পায়চারি থেমে গেল। এত দুশ্চিন্তা আর নেয়া যায় না। তিনি আবারও লুবনা বেগমকে বকতে লাগলেন, কতবার বলেছি মেয়েদের একা ছাড়বে না। চতুর্দিকে শয়তান উৎপেতে বসে আছে, কিন্তু কে আমার কথা কানে নেয়? তুমিও কেমন কাশেদ? ওদের একা ছাড়লে কেন? তুমি জান না আমাদের শত্রু ঘরে বাইরে বসে আছে আমাদের হেনস্থা করার জন্য? কথাটা ইথিকার গায়ে গিয়ে লাগলো। সে আর দাঁড়ালো না, উপরে চলে গেল। ঘরের দরজা বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। তারপর ধীরে সুস্থে ফোনটা হাতে নিয়ে আশিস খানকে ফোন দিল। হালকা নীলচে আলোয় মাখা পুরো হলঘর। সিলিংয়ে ঝুলছে ক্রিস্টালের চাঁদোয়া। ডান্স ফ্লোরে বাজছে হালকা ওয়েস্টার্ন বিট। ড্রিঙ্কস কাউন্টারে কয়েকজন ছেলেমেয়ে উচ্ছল হয়ে হাসাহাসি করছে। সোফার এক কোনায় ধোয়ার কুয়াশায় ঢাকা একটা ছায়া বসে আছে। সে আর কেউ নয়, আশিস খান। গায়ে কালো শার্ট, হাতের বুড়ো আঙুলে মোটা রূপার আংটি। তাকে ঘিরে বসে আছে কয়েকজন লোক। কয়েকজন গ্লাস হাতে নিয়ে ঝিমিয়ে পড়েছে। আশিস খান বিড়বিড় করে গালি দিয়ে ঠোঁটে সিগারেট চাপল। অসহ্য অসহ্য। সহ্য করতে না পারলে এখানে এলি কেন? ধোয়া ছাড়তে ছাড়তে ফোনের স্ক্রিনে তাকালো সে। ইথিকা ফোন করছে বারবার। স্ক্রিনে ভেসে উঠছে নামটা, আবার মিলিয়ে যাচ্ছে। সে ফোনটা দেখেও ধরছে না। তার চোখ জ্বলছে অন্যরকম ঝাঁঝে। ইথিকাকেও গালি দিতে ইচ্ছে করছে, কিন্তু এখন ফোন দিয়ে গালিগালাজ করলে আরাব খানের কানে গিয়ে পৌঁছাবে কথাটা। বদ মেয়েটাকে গালি দিয়েও শান্তি নেই। কোথাও গিয়ে তার জ্বালায় দুদণ্ড বসে থাকা যায় না। শেষে আর না পেরে ফোনটা রিসিভ করল। তারপর ঝাঁঝাল গলায় বলল, কে মরেছে? ইথিকা রেগে গিয়ে বলল, উফ, আবারও মদ খেয়েছ? হ্যাঁ তো। তুমি জান কল্পকিরণকে কারা তুলে নিয়ে গেছে? আশিস খান বলল, না, জানি না। আবার কার মরার ইচ্ছে জাগলো? ইথিকা বলল, মেঝো ভাইয়াকে ফোন দাও। তোর হাতে কি হয়েছে? উফ, আমার ভয় করছে। যদি ব্যস্ততার সময় ফোন করি বকবে আমাকে। তুমি দাও। আর যদি জানতে পার যে ওরা ভাইয়ার জিম্মায় তাহলে বলবে ছেড়ে দিতে। দেওয়ান বাড়ির সবাই অলরেডি সন্দেহ করা শুরু করেছে। যদি ভাইয়া ধরা পড়ে যায় তাহলে সব যাবে। শ্বশুরবাড়ির হয়ে কথা বলছিস? মোটেও না, আমি জাস্ট সাবধান করছি। আশিস খান হেসে উঠে বলল, যদি ভাইয়ের হাতে পড়ে তাহলে এটা জেনে রাখো ওদের নিস্তার নেই। ওস্তাদের মার শেষ রাতে তো পড়বেই। ইথিকা চেঁচিয়ে উঠল, আমি ওদের ভয় পাচ্ছি না, কিন্তু ভাইয়া বিপদে পড়ে যাবে। কল্প খুব চালাক মেয়ে, যেমন ভাই তেমন বোন। ভাইয়া কেন এসব করছে আমি জানি না, কিন্তু এত কাঁচা খেলা কেন খেলছে দেওয়ানদের সাথে? হাট্ট কিসের কাঁচা খেলা? কাঁচা খেলা খেললে তোর বিয়েটা হতো। তোকে পা দেখিয়ে অন্য কাউকে বিয়ে করে নিত ওই কাবির দেওয়ান। ইথিকা বলল, এত বাজে বকো না। খোঁজ নাও মেঝো ভাইয়া কোথায়? আর বড় ভাইয়া? বউ বাচ্চা চলে যাওয়ার দুঃখে কোথায় পড়ে আছে কে জানে। ভাবি আসবে না বলেছে? শুধু আসবে না বলেনি, ইনামের চেহারা অবধি দেখায়নি। বাপের বাড়িতে উঠে তার দেমাগ বেড়েছে। ইথিকা শান্ত গলায় বলল, ওকে ওসব পরে দেখা যাবে। তুমি এখনই খোঁজ নাও মেঝো ভাইয়া কোথায়। ওকে। ফোন রেখে ইথিকা ঘরময় পায়চারি করতে লাগলো। তার সন্দেহ ঠিক না হোক, কিন্তু খানদের শত্রু আর কে হতে পারে? নিশ্চয়ই মেঝো ভাইয়ার কাজ। রাস্তার মাঝখানে নিথর দাঁড়িয়ে আছে আরাব খানের কালো রঙের গাড়ি। গভীর রাতের স্নিগ্ধ বাতাসে জলজল করছে রাস্তার সড়ক বাতিগুলো। তবুও চারপাশে একটা ধোঁয়াশা ছড়িয়ে আছে। গাড়ির ছাদে শুয়ে আছে আরাব খান। চোখ দুটো আধভেজা, কিন্তু ঘুমিয়ে নেই। হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল। আরাব খান ধীরস্থির ভঙ্গিতে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা মেসেজ, কাজ হয়ে গেছে স্যার, হি ইজ নো মোর। এক মুহূর্তের জন্যে চোখ বন্ধ করল আরাব খান। ঠোঁটের কোণে ধীরলয়ে ফুটে উঠল কুটিল হাসি। বহুদিনের অপেক্ষার শেষে প্রতিশোধের স্বাদ মিলেছে তবে। আজ তার মতো খুশি আর কেউ নেই। খান বাড়ির আদরের কন্যার খুনি আজ তার যোগ্য শাস্তিটা পেয়েছে। কিন্তু নিজের হাতে মারার তৃপ্তিটা অন্যরকম। আরাব খানের আফসোস রয়ে গেল। নিজের হাতে মারার রিস্কটা সে নেয়নি। কেন নেয়নি তার পেছনে হাজারটা কারণ আছে। কিন্তু এবার অপেক্ষা লাশ পেয়ে দেওয়ানদের কি দশা হয় তা দেখার। মনে মনে হাসল সে।
বেচারা কাবির শেষ রক্ষা আর হলো না। এক পেশে হেসে মেসেজটা সে ডিলিট করে দিল একটানে। তারপর ফোনটা আঙুলের ক্লিকে লক করে পকেটে রাখল। রাতের ঠান্ডা বাতাস মুখে এসে লাগছে। আঙুলের ডগায় সিগারেটটা পুড়ে অর্ধেক হয়ে এসেছে। আস্তে করে উঠে বসল সে। চারপাশে নিস্তব্ধতা। দূরে কোথাও কুকুর ডেকে উঠল। সিগারেটের শেষ টানটা দিয়ে ছুঁড়ে ফেলল রাস্তায়। তারপর গাড়িতে উঠে বসল। একবার লাশের মুখ দর্শন করা উচিত। শেষ বিদায়। রাতের নিস্তব্ধ অন্ধকারে ম্লান জ্যোৎস্নার আলো ঝরে পড়ছে রাস্তার ধুলো মাখা ইটের ওপর। দূরে কোথাও কুকুরের কর্কশ ডাক শোনা যাচ্ছে। একনাগাড়ে ডাকছে কুকুরগুলো, থামছে না। রাতের নিশাচর পাখিগুলোর ডানা ঝাপটানো কানে আসছে। ভয়ঙ্কর লাগছে চারপাশ। কিন্তু লোকটা ভয় পাচ্ছে না। সে এসবে অভ্যস্ত। লোকটা ধীর পায়ে হেঁটে যাচ্ছে নির্জন গলিপথ ধরে। কাঁধে ঝুলছে আরেকটা নিথর শরীর। দেহটা শ্যাওলা পড়া আলগা কাপড়ে মোড়া। লোকটা হাঁটছে চুপচাপ। পায়ের শব্দও হচ্ছে না। তার গন্তব্য দূরে কোথাও। দ্রুত ওখানে পৌঁছাতে হবে। কেউ দেখে ফেললে সর্বনাশ। এত ঝুঁকিপূর্ণ কাজ সে আগেও করেছে। কিন্তু এবারেরটা ভিন্ন রকম। তার ভয় লাগছে না, কিন্তু শঙ্কা হচ্ছে। সে এবার দ্রুত পা চালালো। কয়েক কদম হেঁটে একটু থামল। আবারও পা চালালো। থামলে চলবে না। আজ রাতের মধ্যেই সব সমাধান করতে হবে। কল্পনা দেওয়ান কি আছে সেখানে? কল্পনার গলা কাঁপছে। বাঁধা চেয়ারে বসে ছটফট করছে সে। ঘরের দেওয়ালে ফাটা আলোর মতো একটা হলুদ আলো ঝিম ধরে জ্বলছে। কিরণ, ওঠ প্লিজ ওঠ। কিরণ নিথর। মাথাটা একপাশে কাত হয়ে পড়ে আছে, চোখ দুটো শক্ত করে বন্ধ। শ্বাস চলছে কিনা বোঝা যাচ্ছে না। কল্পনা এবার নিজের বাঁধা হাতগুলো একসঙ্গে ঘষে ঘষে ছুটানোর চেষ্টা করল। চোখে পানি এসে যাচ্ছে, তবু সে থামছে না। কে আছো? বাইরে কে? বাঁচাও, তোমরা কারা? কি চাও? কথা বলছো না কেন? ঘরের বাইরে দূরে কারা যেন হাঁটছে। কল্পনা আন্দাজ করতে পারছে না এরা কারা। হঠাৎ মনে পড়ল আরাব খানের কথা। পথে আসার সময় তো আরাব খানকে দেখেছিল তারা। সে গালিও দিয়েছিল রাগে। তার হাত নেই তো এসবে। কল্পনার বুকের ভেতর ধকধক শব্দ বাড়ছে। হঠাৎ করেই দরজার ওধারে ভারী পায়ের আওয়াজ। কেউ আসছে। কল্পনা দম বন্ধ করে তাকিয়ে থাকলো দরজার দিকে। দরজায় শব্দ হলো। কাঁধে একটা লাশমতো কিছু নিয়ে একটা ছায়ার মতো কিছু একটা দাঁড়ালো। কল্পনা চেঁচিয়ে উঠল, কে তুমি? কি চাও? আমাদের ছেড়ে দাও। লোকটা ভেতরে ধীর পায়ে প্রবেশ করল। কল্পনা তার চেহারা দেখে চমকে উঠল। এই লোকটা যে রোজ তার পিছু নিত। কিন্তু এই লোকটা এখানে কি করছে? কাঁধে এটাকে? লোকটা কিছু না বলে দরজা বন্ধ করে দিল। তারপর কাঁধে থাকা লোকটাকে মেঝেতে শুইয়ে দিতেই কল্পনা দ্বিগুণ চমকে উঠল। টপ টপ করে গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। আব্বা, তার আব্বা। সে চোখজোড়া তুলে লোকটার দিকে তাকালো। লোকটা এগিয়ে এসে তার বাঁধন খুলে দিল। কল্পনা বাবার কাছে ছুটে গেল। বাবার মুখ ধরে ডাকাডাকি করতে লাগলো। কপালে আর হাতের আঙুলে চুমু খেল। তার কান্নাকাটি শুনে কিরণের জ্ঞান ফিরে এল। লোকটা কিরণের বাঁধনও খুলে দিল। বাবা কথা বলছে না দেখে কল্পনা হু হু করে কেঁদে উঠল। তারপর আচমকা তেড়ে এসে লোকটাকে জোরে একটা ধাক্কা দিল। কি করেছেন আমার বাবার সাথে? আমি আপনাকে ভালো মানুষ ভাবতাম। আপনি আমার বাবাকে গুম করে রেখেছেন এতদিন। আপনাকে ছাড়ব না আমি। মেরে ফেলব। অমানুষ। লোকটা তাকে বাধা দিল না। কল্পনা ধাক্কা দিয়ে থামেনি। লোকটাকে ক্রমাগত আঘাত করতে উদ্যত হল। আর তখনই লোকটা নকল দাড়ি তার হাতের কাছে চলে এল। কল্পনা তৃতীয়বারের মতো অবাক হল। স্তব্ধ হয়ে গেল। পা জমে গেল তার। হা করে চেয়ে রইল সে। কি হলো এটা? কে এই লোক? কি চায় সে? লোকটা এক পা এগিয়ে এসে নিজের চুলগুলোও খুলে ফেলল। কল্পনা তার দিকে তাকিয়ে অগোছালোভাবে বলল, কে আপনি? লোকটা তার দিকে সরাসরি তাকিয়ে বলল, স্পেশাল সিক্রেট এজেন্ট জোসেফ মেহতাজ। ইউ ক্যান কল মি জোসেফ। আপনি কি চান? আই এম হিয়ার টু প্রোটেক্ট ইউ। কবির দিওয়ান হ্যাজ হায়ার্ড মি। আর বাবা? হি ইজ আনকনশিয়াস অ্যাট দ্য মোমেন্ট। আই হ্যাভ রেস্কিউড হিম ফ্রম আরজাব খান'স গ্রাস্প। কল্পনা কান্না চেপে অস্ফুট স্বরে বলল, থ্যাংক ইউ সো মাচ। বাট আই ওয়ান্ট টু হিয়ার সামথিং স্পেশাল। কল্পনা থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। আপাদমস্তক কেমন শিরশির করে উঠল লজ্জায়। বাইরে অনেকগুলো পায়ের শব্দ। কিছু বুঝে উঠার আগেই দরজায় আওয়াজ। জোসেফ মেহতাজ দরজা খুলে দিতেই কাবির, কাদিন আর কয়েকজন অস্ত্রধারী একসাথে ঢুকে পড়ল ঘরটাতে। কল্পনা বাবাকে দেখিয়ে কাদিনকে বলে উঠল, ভাইয়া দেখো বাবা। কাদিন ছুটে এল। বাবাকে নিজের কোলের উপর তুলে ডাকাডাকি করতে লাগলো। কি হাল করেছে মানুষটার। অমানুষগুলোকে সে ছাড়বে না। কাবিরের চোখ জোসেফের দিকে পড়তেই তাদের মধ্যে ইঙ্গিতপূর্ণ ভাষার লেনদেন হলো। জোসেফ মাথা দুলিয়ে সম্মতি জানালো। তারপর দাড়ি চুল আবারও লাগিয়ে বেরিয়ে গেল ঘর হতে। বেরোনোর সময় কল্পনার সাথে একবার চোখাচোখি হলো।
ওটা কাবিরের চোখ এড়ায়নি। কামরান দেওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার অযত্ন অবহেলায় শরীরে নানান রোগ বাসা বেঁধেছে। এখনো চোখ মেলে সন্তান আর পরিবারের মানুষদের দেখেননি। কল্পনার চিন্তা হচ্ছে, জোসেফ মেহতাজ কি এমন করেছে যার জন্য বাবা এমন অজ্ঞান হয়ে পড়ে আছে এখনো? হাসপাতালে বাড়ির সবাই এসেছে, এমনকি ইথিকাও। সে চুপচাপ করিডোরে বেঞ্চে বসে আছে। কাবির কেবিন থেকে বেরিয়ে তাকে দেখল। কিছু না বলে পাশ কেটে চলে গেল ফোনে কথা বলতে বলতে। জোসেফ এখনো কোনো খবর দেয়নি। আরাব খান এখন তার পেছনে লাগবে। এরা এত সহজে শোধরানোর নয়। পুরো পরিবার মিলে বড় জ্যাঠাকে বন্দি করে রেখেছে, অথচ দিনের পর দিন মিথ্যে বলে গেছে। এমনকি ইথিকাও। কাবিরের মাথার রগ দপদপ করছে, কপাল ঘামছে। বড় জ্যাঠার কিছু হয়ে গেলে সে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারত না। ভাগ্য ভালো, সবকিছু পরিকল্পনা মাফিক এগিয়েছে। জোসেফ বুদ্ধিমানের কাজ করেছে, নইলে বড় জ্যাঠার লাশ পড়ত। উনি জীবিত অবস্থায় ফিরে এসেছে, এটাই অনেক। এই অপরাধের জন্য কাবির ওদের শাস্তি দেবেই। এক চুল পরিমাণও ছাড় দেবে না সে। আসলাম খান আরাব খানকে সবার আগে শাস্তি দেবে। আঞ্জিল খানমো বাদ যাবে না। ও সব জানত। যে মেয়ে এত নিচে নামতে পারে প্রতিশোধ পরায়ণ হয়ে, সে আর যাই হোক ভালো জীবনসঙ্গী কোনোদিনও হতে পারে না। তার প্রতি কাবিরের ঘৃণা আরও বেড়ে গেল। রাত 1:30টায় কামরান সাহেবের জ্ঞান ফিরল। এক দফা কান্নাকাটি হয়ে গেল কেবিন রুমে। অনেকগুলো দিন পর পরিবারকে পেয়ে তিনি নিজেই কাঁদতে লাগলেন বাচ্চাদের মতো। কল্পনা শিয়েরে বসে চোখের পানি মুছে দিতে লাগলো ওড়না দিয়ে। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বলল, আর কোনো ভয় নেই বাবা, এবার সব ঠিক হয়ে যাবে। কামরান দেওয়ান চোখ মেলে বাড়ির বাকি সদস্যদের দিকে একে একে তাকান। কাদিন এসে পাশে বসে। কল্পনা বলল, ভাইয়া। কামরান দেওয়ান ছেলের দিকে তাকান, হাত বাড়িয়ে দেন। কাদিন হাতটা ধরে উল্টো পিঠে চুমু দেয়। কাশেদ এসে বলল, বড় কাকা, এবার তোমাকে আমরা আর পালাতে দেব না। কামরান দেওয়ানের ঠোঁটের কোনায় হঠাৎ হাসির রেখা ভেসে ওঠে। তারপর আচমকা দরজার দিকে তাকিয়ে চোখজোড়া কঠিন হয়ে আসে উনার। ইথিকা দ্রুত সরে পড়ে। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। কল্পনা জানতে চায়, বাবা কি হয়েছে? কামরান দেওয়ান অস্ফুট স্বরে উচ্চারণ করে, আমিন খান। ইথিকা হাসপাতাল থেকে বেরিয়ে এসে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে তার ভাইদের। কেউ ফোন তুলছে না। ইথিকার চিন্তা বেড়ে গেল। ভাইয়াদের হাত থেকে কামরান দেওয়ানকে কিভাবে উদ্ধার করেছে কাবির? কে সাহায্য করেছে? মেঝো ভাইয়ার হাত থেকে কামরান দেওয়ানকে উদ্ধার করা এত সহজ কাজ নেই। কিভাবে সম্ভব করেছে কাবির? শেষ মুহূর্তে আরাব খান ফোনটা তুলল। ইথিকা রেগে গিয়ে বলল, কামরান দেওয়ানকে কি রাস্তায় ছেড়ে দিয়েছ ভাইয়া? আরাব খান ঠোঁটে বাঁকা হাসি টেনে বলল, পাগলা কুকুর রাস্তাতেই থাকে ডার্লিং। ইথিকা ক্ষোভ চেপে বলল, পাগলা কুকুর এখন তোমাকেই মনে হচ্ছে। কাবির তার জ্যাঠাকে ছাড়িয়ে এনেছে। শব্দ করে একটা শ্বাস নিল আরাব খান। তারপর ঠান্ডা হেসে কটাক্ষ ছুড়ে বলল, সেই খুশিতে বরের সাথে একটা জম্পেশ ডান্স সেরে নিয়ে ইথি। অফকোর্স ম্যাকালান 18 যেন তালিকা থেকে বাদ না যায়। ম্যাকালান তুমি খাও। কাবির বেরিয়ে গেছে দেখলাম। জানি না ও পরিকল্পনা করছে। তোমার কি অবস্থা করে দেখো। কল্পনা কিরণকেও দেখলাম ওদের সাথে ফিরেছে। তার মানে ওদেরকেও তুমি কিডন্যাপ করেছ? আরাব খান আবারও হাসল। ইথিকার নিজেরই গা জ্বলছে ভাইয়ের বিদ্রুপাত্মক হাসির শব্দ শুনে। হ্যাঁ করেছি। কিন্তু কল্পনার ডার্লিং শো করে এসে আমার হাত থেকে চো মেরে তাকে কেড়ে নিয়ে চলে গেছে। ইথিকা কপাল কুঁচকে বলল, কল্পনার ডার্লিংকে? ওই ফকিরটা। কোন ফকির? আন্দাজ করছি কোনো সিক্রেট এজেন্টকে আমার পেছনে লেলিয়ে দিয়েছে তোর বর। ইথিকা বলল, তুমি আমার বরকে পুতুল মনে করেছ? আরাব খান সহসায় রেগে গেল। ঠাস করে চর মেরে কান লাল করে দেব। আমার বর করবি না। বরের কোলে চড়ার জন্য ওই বাড়িতে যাসনি। গলায় ছুরি চালাতে গিয়েছিস। আর সেটাই কর, নইলে গুলি করে মারব। ইথিকা চুপ হয়ে গেল। বলল, বাড়ি যাচ্ছি। ওখানে আসো। আরাব খান পায়ের উপর পা তুলে বসে বলল, বাড়িতেই আছি। তোর বরের হাতে গুলি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। উফ। আরাব খান হেসে ফোন রেখে দিল। ইথিকা চার ভাইকে বাড়িতে উপস্থিত থাকতে বলে নিজেই রওনা দিল। কাবির কোথায় গেছে কে জানে। সে ফিরে আসার আগে তাকে দেওয়ান বাড়িতে পৌঁছে যেতে হবে। সে একটা সিএনজিতে উঠে বসল। খান বাড়ি পৌঁছে গেইট ঠেলে দৌড়ে দৌড়ে বাড়িতে ঢুকল। চার ভাই একসাথে বসে আছে। শেষের দুজন আধশোয়া। আসলাম খান বসে ঝিমাচ্ছে। আরাব খান পায়ের উপর পা তুলে বসে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। সবার শুরুতেই আসলাম খান তাকে দেখল। ইথি। আরাব খান পা নামিয়ে হাসল। দাঁড়িয়ে পড়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আরেহ দেওয়ান বাড়ির বউ যে। আসুন আসুন। আপনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়েছে, এটা তো সৌভাগ্যের কথা। ইথিকা রাগ চেপে আসলাম খানের দিকে তাকালো। বড় ভাইয়া ভাবি আসবে না বলেছে?
আসলাম খান মাথা ঝাঁকাল। আমার ছেলেটার মুখ পর্যন্ত দেখতে দেয়নি। আমি ওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে এসেছি। এবার যদি আমার ছেলেকে না দেখায় তাহলে আমি ওকে খুন করব। ইথিকা বলল, বেশ করেছে ভাবি। তোমার বউ বাচ্চা কেউ আর আসবে না। আরাব খানের দিকে আঙুল তুলে বলল, তুমি তো বউই পাবে না। আর এই দুজন এভাবেই চিরকুমার থাকবে। আরাব খান হো হো করে হেসে উঠে আবারও সোফায় বসে পড়ল। বলল, বউয়ের জন্য মরে যাচ্ছি। আশিস আর আরিশ খান তাল মিলিয়ে হেসে বলল, আমরা তো মরেই গেছি। হা হা। ইথিকা চেঁচিয়ে ডাকল, মম। ইলিনা বেগম তার গলার আওয়াজ শুনে তড়িঘড়ি করে ছুটে এল। তুমি কেমন আছো বাচ্চা? কবে এলে? ইথিকা বলল, কামরান দেওয়ানকে পেয়ে গেছে কাবির। মেঝো ভাইয়াকে সাবধান করো। আমার কথা গায়েই মাখছে না। ইলিনা বেগম কিছু বলার আগেই আমিন খান আর আখতারুজ্জামান খান বাড়িতে প্রবেশ করল। ইথিকাকে দেখে বাবা খুশি হলেও তার বাড়ি আসার কারণটা শুনে হকচকিয়ে গেল। আরাব খানের দিকে রেগে চেয়ে থাকলো আমিন খান। কি করেছ? আরাব খান ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, কি করেছ নয়, বলো মহারাজা তোমারে সালাম। আমিন খান বিরক্ত হয়ে গলায় ধমকের সুর এনে বলল, আজেবাজে কথা বন্ধ করো। এতটা অসতর্ক হলে কি করে? এখন কি করবে? আরাব খান এবার হাসি মুছে ফেলল। কয়েক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে রইল নিচের দিকে। হিসেব মিলিয়ে নিয়ে তারপর ধীরস্থির ভঙ্গিতে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। ঠান্ডা গলায় বলল, আগে ওই ফকিরটার লাশ ফেলব, তারপর বাকিটা দেখা যাবে। ইথিকা তেড়ে এসে বলল, ভাইয়া এখন না। এত রিস্ক নেয়া যাবে না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। কাবির তলে তলে অনেক কিছু করছে যা তোমরা আন্দাজও করতে পারছো না। ইথিকার কথা কানে নিল না আরাব খান। ইথিকা বলল, ভাইয়া প্লিজ এখন কোথাও যেও না। আরাব খান বলল, আমার অনেক হিসেব মেলানো বাকি আছে। সর। ঠিক তখনই ফোনটা কাঁপতে কাঁপতে বেজে উঠল। এসপি স্যারের ফোন। আরাব খান এক মুহূর্ত ইতস্তত করল। আশপাশে তাকিয়ে বর্ষর একটা শ্বাস ফেলল, তারপর ধীরে সুস্থে ফোনটা কানে তুলল। আসসালামু আলাইকুম স্যার। ওপাশ থেকে এসপি স্যারের ভারী কণ্ঠ ভেসে এল। ওপাশ থেকে এসপি স্যারের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। আপনাদের পুরো পরিবারের বিরুদ্ধে ইচ্ছাকৃত গুমের অভিযোগ আনা হয়েছে আরাব। কাবির দেওয়ান থানায় উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছেন আপনার পরিবারের বিরুদ্ধে। এই ব্যাপারে আপনার কি মতামত? অলরেডি আমাদের হাতে প্রমাণ এসে গেছে। আরাব খানের আঙুল শক্ত হয়ে এলো ফোনের গায়ে। চোখের পলক ফেলতেও ভুলে গেল। বুকের ভেতর চাপা একটা ঢেউ খেলছে। কিন্তু মুখের ভাষা তখনও রুদ্ধ। ঠোঁট শক্ত করে সে আওড়াল, কাবির তোকে শেষ করতে পারলে আমি শান্তি পেতাম। ওপাশ থেকে এসপি স্যার অপেক্ষা করলেন, তারপর আরও শান্ত গলায় বললেন, থানায় আসুন। আপনার সাথে কথা আছে। আরাব খান বলল, So this is a private family matter that does not warrant legal intervention. It is an internal issue that we are handling within the family and there is no need for external involvement. Family matter? কটমট করে উঠলেন এসপি স্যার। In the eyes of the law, enforced disappearance, abduction or unlawful detention can never be a private family matter. আরজাব খান। আরান খান মনে মনে বলে উঠল, তোর জবান বন্ধ করব বেশি বাড়াবাড়ি করলে। নিজেকে শান্ত করল সে। তারপর বলল, আমি কাবিরের সাথে কথা বলছি। আপনি আপনার বাবাকে নিয়ে আগে আমার সাথে দেখা করুন। ওকে স্যার। ফোনটা রাখার পর আরাব খান বাবাকে বলল, থানায় যাচ্ছি। আমিও যাচ্ছি। চলো। আসলাম খান বলল, আমিও। চল। দেখি কি করে। ইথিকা চিন্তিত হয়ে বলল, কাবির কিছু করেছে? আরাব খান বলল, হ্যাঁ। এখন জামাই আদর খেতে যাচ্ছি। তুই যাবি? ইথিকা রাগ করে বলল, মম দেখো। আহা আর্য। আরাব খান বেরিয়ে পড়ল মুখবাসী বাজাতে বাজাতে। আমিন খান আর আসলাম খানকে পুলিশি হেফাজতে নিয়েছে শুনে ইথিকার দুশ্চিন্তার শেষ নেই। দেওয়ান বাড়িতে সে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে। তার পরপরই কাবির এসেছে। তার পিছু পিছু হাসপাতাল থেকে বাকিরাও এসে গেছে। দেওয়ান বাড়িতে উৎসব উৎসব আমেজ। কাশেদার কাদিন কামরান দেওয়ানকে নিয়ে বাড়িতে প্রবেশ করছে। সবার ঠোঁটে হাসি। কল্পনা বাবার গায়ের শাল নিয়ে দৌড়ে দৌড়ে উপরে চলে এল। ইথিকার সাথে চোখাচোখি হওয়ামাত্র তার চোখ মুখ কঠিন হয়ে এল। ইথিকা বুকে হাত ভাঁজ করে নিচে চেয়ে রইল। কল্পনা তার পাশ কেটে চলে গেল। কল্পনার পিছু পিছু কিরণ এল। ইথিকা তাকে থামিয়ে দিল। তোমাদেরকে আটকে রেখেছিল? কিরণ কিছু না বলে চলে গেল। ইথিকার রাগ তরতর করে বাড়তে লাগল। কিছুক্ষণ পর কাজের বুয়া ঝিনুক এল। বলল, ভাবি আপনাকে ছোট মা ডাকছেন রান্নাঘরে। ইথিকা চুপ করে রইল। ঝিনুক চলে যেতেই ইথিকা রান্নাঘরের দিকে রওনা দিল। লুবনা বেগম চুলোর সামনে দাঁড়িয়ে আছেন, হাতে খুন্তি। ইথিকা উনার পেছনে গিয়ে দাঁড়ালো। কেন ডেকেছেন? লুবনা বেগম ঘাড় ফিরিয়ে তাকালো ইথিকার দিকে। এগিয়ে এসে পরম মমতায় হাতটা ইথিকার গালে রাখলেন। বললেন, তুমি আমার বড় ছেলের বউ, এমনকি এই বাড়ির বড় বউ।
তুমি ভালোমন্দ সব বোঝো। তুমি তোমার বাপ ভাইদের পক্ষ নিয়ে কাবিরের সাথে শত্রুতা বাড়িও না মা। ইথিকা অন্যত্র তাকিয়ে রইল। তার বাবা ভাই এখন থানায়। তার এখন এসব নীতিজ্ঞান ভালো লাগছে না। সে হাতটা এক ঝটকায় সরিয়ে দিতে গিয়েও দিল না। আলতোভাবে হাতটা ধরে নামিয়ে দিয়ে বলল, আপনার ছেলেকে বলে দেবেন আমাকে শত্রুদের মেয়ে মনে করা বন্ধ করতে। বলেই সে বেরিয়ে যাচ্ছিল। লুবনা বেগম বললেন, তোমাকে একটা কথা বলে রাখি, কাবির তোমাকে নিয়ে সংসার করতে ইচ্ছুক নয়। সে খুব শীঘ্রই তোমাকে তালাক দেবে। ইথিকার কপাল কুঁচকে গেল। লুবনা বেগমের দিকে ফিরে বলল, কি বললেন? লুবনা বেগম বললেন, হ্যাঁ তাই। যেই বাড়ির ছেলে তোমার ফুপুকে প্রকাশ্যে গুলি করে খুন করার মতো স্পর্ধা রাখতে পারে সেই বাড়ির ছেলে তোমাদের বাড়ির মেয়েকে ডিভোর্সও দিতে পারে। কাবিরকে এত নির্মম হতে দিও না। এই কাজটা করতে বাধ্য করো না। ইথিকার চোখমুখ শক্ত হয়ে গেল। লুবনা বেগমের দিকে তাকিয়ে বলল, আমার কি দোষ এখানে? তোমার দোষ দুই পরিবারের বিষয়ে নিজেকে জড়িয়ে কাবিরকে বিয়ে করা। যে তোমাকে ঘৃণা করে তাকেই কেন তোমার বিয়ে করতে হলো ইথিকা? তোমার সাথে যে ছেলেটার সম্পর্ক ছিল মাঝহাব, সে কাবিরের খুব কাছের মানুষ ছিল। তোমরা তাকে গুম করে কি জঘন্যভাবে খুন করেছ। ভাগ্য ভালো বড় ভাইজান আমাদের কাছে ফিরে এসেছে। তোমার ভাইরা তাকেও খুন করার পরিকল্পনা করেছে। তুমি তো সবকিছু সাক্ষী ইথিকা। আপনি না জেনে কথা বলছেন। মাঝহাব তার শাস্তি পেয়েছে। ও আমাকে ঠকিয়েছে। আমার সাথে প্রতারণা করেছে। আমার বিশ্বাস ভেঙেছে। আমার গায়ে কলঙ্ক ছিটিয়েছে। আমাকে সমাজের চোখে নষ্টা বলে ঘোষণা করেছে। তাই ও মৃত্যু উপহার পেয়েছে। বেশ করেছে ওকে কুপিয়ে মেরেছে। ও সেটা ডিজার্ভ করে। আল্লাহ সইবে না এসব। মুখে উচ্চারণ করতে তোমার বুক কাঁপছে না? না, কাঁপছে না। ও আমাকে ঠকিয়েছে তাই ওকে আমি মৃত্যু দিয়েছি। আপনার ছেলে আমাকে দেখে থুতু ছিটিয়েছে তাই তাকেও আমি শান্তি দেব না। তোমাকে দেখে থুতু ছিটানোর যথেষ্ট কারণ ছিল। আপনার ছেলের জীবনটাকে জাহান্নাম বানানোর ক্ষেত্রেও যথেষ্ট কারণ আছে। আমাকে নর্দমার উচ্ছিষ্ট বলেছিল আপনার ছেলে। বলেছিল খান বংশে যত মেয়ে জন্মেছে সবার গায়েই কলঙ্ক। সবাই নর্দমার উচ্ছিষ্ট। সবার চরিত্র খারাপ। এমনও বলেছিল যে ভিক্ষা করে খায়, মানুষ খুন করে, সবচেয়ে নোংরা জঘন্য কাজ করে, সেও আমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে চাইবে না। ওই দিন সবচেয়ে বেশি ঘৃণা আমি আপনার ছেলের চোখে দেখেছি। তাই আমিও তাকে দেখিয়ে দিয়েছি ওই উচ্ছিষ্টের সাথে সম্মানিত কাবির দেওয়ানের সংসার করতে কেমন লাগে। তুমি কাবিরকে চেনো না। ওর প্রতিটি পদক্ষেপ ভয়ানক। ওর পরীক্ষা নিও না। ও আমাকে চেনে না। আমাকে তালাক দিক। আমিও কোপাবে? প্রয়োজন পড়লে তাই করব। লুবনা বেগম কষে একটা চর বসিয়ে দিলেন। ইথিকা হতভম্ব ঝিনুক এসে দৃশ্যটা দেখে চমকে গেল। দ্রুত কল্পনাকে ডেকে নিয়ে এল। কল্পনা এসে লুবনা বেগমকে সরিয়ে নিলেন। লুবনা বেগমের কণ্ঠস্বর কাঁপছে। তুমি আমার ছেলের মুখ দর্শনও করবে না বেয়াদব মেয়ে। তুমি ওর যোগ্য নও। ওর পাশে তোমার মতো মেয়েকে মানায় না। তুমি ওর পায়ের যোগ্যও নও। ইথিকা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ঘরে আসামাত্রই দেখল কাবির হালকা গা এলিয়ে শুয়েছে ডিভানে। হাতে কিছু কাগজপত্র। পায়ের আওয়াজ পেয়ে কাগজ থেকে মুখ তুলে ইথিকার দিকে তাকালো সে। চোখ সরু বলল, বাড়িতে গিয়েছিলে? ইথিকা ভারমুখে বলল, এত জেনে কি করবেন? কাবির শক্ত কণ্ঠে বলল, এমন ভঙ্গিমা করে কথা বলবে না আমার সাথে। ইথিকা মুখ ফিরিয়ে নিল। কাবির শোয়া থেকে উঠে কাগজপত্র নিয়ে তার পাশ কেটে চলে যাচ্ছিল। ইথিকা বলল, তালাক কবে দিচ্ছেন? কাবির থমকাল। ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। ইথিকার তার দিকে চোখ তুলে তাকালো। চোখে একরাশ ক্ষোভ। কাবির বলল, মিস বাংলাদেশ কেতাব নিয়ে ফিরে এসো। তারপর কথা হবে। সে আপনি না বললেও কেতাব নিয়ে ফিরব। আমার সে যোগ্যতা আছে যা আপনার বোনদের কারণেই হতেও পারে না। ওই যোগ্যতা দেওয়ানরা গোনায় ধরে না। ইথিকা গর্জে উঠল, আমার বাবা ভাইদের জেলে রাত কাটাতে বাধ্য করছেন কোন সাহসে? কাবির শান্ত কণ্ঠে বলল, তোমাকেও আর বাকিদের কেন নিয়ে যেতে বলিনি তার কৈফিয়ত চাইছ? হ্যাঁ চাইছি। তবে অপেক্ষা করো। ওই জেলের ঘানি একদিন তোমাকেও টানতে হবে। বলেই চলে যাচ্ছিল কাবির। হঠাৎ দরজার কাছে গিয়ে থমকাল। ইথিকার দিকে ফিরে তাকিয়ে বলল, এমন পরিস্থিতি ডেকে এনো না যার জন্য আফসোস করতে করতে মরতে হয়। আমার মৃত্যু হোক আর আফসোসটা আপনার। আনঝিল। ইথিকা দুপা পিছিয়ে গিয়ে বলল, আপনাকে আমি মারতে এসেছি। আমাকে রাগালে ক্ষতি আপনার। আমাকে মারো। আমার পরিবারকে নয়। ইথিকা চোখ অন্যত্র সরিয়ে বলল, আপনি মরলে আপনার পরিবার এমনিতেও মরবে। কাবির তার দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল। রাতের খাবার টেবিলে কামরান দেওয়ানকে আনা হয়েছে। যদিও তিনি কল্পনার হাতেই খেলেন, তবুও বহুদিন পর পরিবারের সাথে একসাথে বসে খাওয়া দাওয়ার ব্যাপারটা অন্যরকম। যদিও কাবির ছিল না। সবাই যখন উনাকে এটা ওটা বলে হাসাচ্ছিল তখন উনি বললেন, কানিজ এসব দেখল না।
ওকে এসব দেখতে দিল না ওরা। ওকে মেরে ফেললো ওরা। মেরে ফেললো। কল্পনার চোখ ভিজে গেল। সবার খাওয়া থেমে গেছে ততক্ষণে। কাদিনও ভাতের প্লেটে হাত রেখে থমকে গেছে। কল্পনা বাবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা উপর থেকে সব দেখছে বাবা। লুবনা বেগমের চোখজোড়া ছলছল করে উঠল। আহা, মানুষটা সহধর্মিণীকে হারিয়ে সেই পাগল হয়েছে, এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। পৃথিবীতে কত রকমের পুরুষ মানুষ যে আছে। বড় আপা কত ভাগ্য করে মানুষটাকে পেয়েছিল জীবনসঙ্গী হিসেবে, সে কি জানে। কত কষ্ট দিয়ে একা করে চলে গেল। খাবার টেবিলে কি খাওয়া দাওয়া হবে? সবার চোখ ভিজে উঠল কামরান দেওয়ানের আহাজারিতে। আমি এক জীবনে এত কষ্ট কেন পেলাম? কেন পেলাম? কি অপরাধ আমার? ওরা আমার সংসার কেন ছাড়খাড় করে দিল? কেন ওকে ওভাবে মারল? কল্পনা কান্নায় ভেঙে পড়েছে। লুবনা বেগম তাকে ধমক দিলেন, তুই মানুষটার সামনে এভাবে কাঁদছিস কেন কল্প? বন্ধ কর, কান্না থামা। কাদিন এসে শেষমেশ কল্পনাকে মাথায় হাত বুলিয়ে দিল। বাবাকে কানে কানে বলল, বাবা, কল্প কষ্ট পাচ্ছে এসবে। তোমার সাথে যারা যারা অন্যায় করেছে সবাই শাস্তি পাবে। আর কেঁদো না। মানুষটা এমন বাচ্চার মতো কাঁদে মায়ের কথা মনে পড়লে। মা কত ভাগ্যবতী, নিজেও বোধ হয় জানতে পারেনি কখনো। কল্প বড় হয়েছে? হ্যাঁ, বড় হয়েছে তো। দেখো কল্পকে, কত বড় হয়ে গেছে। কামরান দেওয়ান বাচ্চাদের মতো মাথা দোলান। হু হু, বিয়ে দিতে হবে। চোখে অশ্রু নিয়ে সবাই হেসে উঠল। কল্পনা বাবাকে জড়িয়ে বলল, আমি তোমাকে অনেক বছর পর পেয়েছি। আর কোথাও যাব না বাবা। ওদের পারিবারিক মিষ্টিমধুর সময় কাটছিল, ঠিক তখনই আরাব খান দেওয়ান বাড়িতে প্রবেশ করল। ইথিকা নেমে এল দ্রুত। ভাইয়া তুমি? তোর বর কোথায়? ইথিকা এদিক ওদিক তাকালো। কামরান দেওয়ান তাকে দেখামাত্রই রাগে ফুঁসছেন, কাঁপছেন। কল্পনা এগিয়ে এসে বলল, এই আরাব খান, বেরিয়ে যাও এখন। যাও বলছি। আরাব খান তাকে পাত্তা না দিয়ে ইথিকাকে বলল, তোর বরকে ডাক। কোথায় তোর বর? কথা আছে ওর সাথে। ইথিকা মনে মনে বিড়বিড় করছিল যাতে কাবির এই সময় না আসে। কিন্তু কাবির এসে পড়েছে, সাথে জোসেফ মেহতাজও। দুজনেই হাসতে হাসতে ঢুকছিল বাড়ির ভেতরে। কাবির থমকাল আরাব খানকে দেখে। জোসেফও। আরাব খান সবার চোখ অনুসরণ করে কাবিরের দিকে ফিরল। ঠোঁটের কোনায় বাঁকা হাসি টেনে বলল, সারেন্ডার। কাবির বলল, এসব নাটকের মানে কি? এই বাড়িতে এসেছিস কেন? আরাব খান নাটকীয় ভঙ্গিতে বলল, নাটক না, সত্যি কথা। মামলা তুলে নাও দ্রুত। পারিবারিক বিষয় করতে গড়ালে সমস্যা হবে। তোমার পায়ে ধরে মাফ চাইব। ইথিকা এগিয়ে এসে বলল, ভাইয়া কি করছো? আরাব খান তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই কাবির তাকে কষে একটা চড় বসিয়ে দিল। সবাই কেঁপে উঠল। কাদিন ছুটে এসে কাবিরকে সরিয়ে নিতে চাইলে কাবির তাকে সরিয়ে দিয়ে আরাব খানের গালে আরও একটা চড় বসিয়ে দিল। আরাব খান রক্তচক্ষু নিয়ে কাবিরের দিকে তাকালো। কাবির রাগে কাঁপতে কাঁপতে বলল, প্রথম চড়টা জেঠাকে গুম করেছিস সেই কারণে। দ্বিতীয়টা কল্প কিরণকে বন্দি করেছিস সেই কারণে। তোদের মাফ নেই। তোর চাকরি আমি খেয়েই ছাড়ব। বের হ বাড়ি থেকে। ইথিকা তার ভাইয়ের দিকে তাকিয়ে কাঁদছে। কেন এখানে শুধু শুধু অপমানিত হতে এসেছে? আরাব খান বেরিয়ে যেতে লাগলো একরাশ অপমানের বোঝা নিয়ে। কাবির ইথিকাকে নিয়ে গেল। জোসেফ এগিয়ে এসে কাদিনের সাথে হাত মিলিয়ে কল্পনার দিকে তাকালো। কাদিন সরে যেতেই মৃদুস্বরে বলল, হাই। কল্পনা দ্রুত সরে পড়বে তার আগেই জোসেফ পকেট থেকে একটা ক্লিপ বাড়িয়ে দিয়ে বলল, এটা আপনার? কল্পনা এগিয়ে এসে ক্লিপটা নিতে নিতে জোসেফের চোখের দিকে তাকালো। বলল, আরাব খান আপনাকে কিছু বলেনি কেন? সাহস নেই। সাবধানে থাকবেন। এখন থেকে একটু বেশিই থাকব। কল্পনা মেকি হেসে বলল, শুনে খুশি হলাম। যাই হোক, আপনাকে কিন্তু সেরা অভিনেতার পুরস্কারটা দিতেই হবে। পুরস্কারটা আপনার হাত থেকে পেলে জীবন ধন্য। থ্যাঙ্কস আমাকে এত ভ্যালু দেওয়ার জন্য। কিন্তু আমি থ্যাঙ্কসের বদলে অন্য কিছু শুনতে চাই। বুলশিট। দরজার একটু দূরে দাঁড়িয়ে চোখে একরাশ ক্ষোভ আর মুখে কঠিন অভিব্যক্তি নিয়ে তাদের কথোপকথন দেখে আরাব খান বিড়বিড় করল, এরা ইটিসপিটিস করছে সবার সামনে দাঁড়িয়ে। এত নষ্টামি আরাব খানের চোখ সইবে কেমন করে? জোসেফ কাবিরের সাথে আজ একসঙ্গে খাওয়া দাওয়া করল। খাওয়ার ফাঁকে দেওয়ান পরিবারের প্রায় সবাইয়ের সাথেই তার পরিচয় হলো। সবার আন্তরিকতায় সে মুগ্ধ। কল্পনা লুবনা বেগমের পেছনে দাঁড়িয়ে ছিল নিঃশব্দে। কাবির যখন জোসেফের সঙ্গে কল্পনার পরিচয় করিয়ে দিচ্ছিল, জোসেফ হেসে বলে উঠল, আই নো হার ভেরি ওয়েল। কাবির হেসে বলল, ভুলেই গিয়েছিলাম। জোসেফ মাথা নেড়ে বলল, ব্যাপার না। তারপর কিরণের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ও আপনার বোন না? কাবির মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ কিরণ। কিরণ হালকা হাসল জোসেফের সাথে। অল্প সময়ের আলাপচারিতা শেষে জোসেফ দ্রুত উঠে দাঁড়ালো। আমাকে বেরোতে হবে মিস্টার দেওয়ান। কাবিরও তখন চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। আমিও বেরোবো।
আপনি একটু বসুন। জোসেফ মৃদু হেসে বলল, জি। তারপর কল্পনার দিকে তাকাতেই কল্পনা আরেকটু সরে দাঁড়ালো যাতে তাকে না দেখা না যায়। জোসেফও আরেকটু সরে দাঁড়ালো যাতে তাকে আরো ভালো করে দেখা যায়। কল্পনা কিরণকে ফিসফিস করে বলল, একে এখন কি করতে ইচ্ছে করে? কিরণ ফিক করে হেসে উঠে বলল, এভাবে বলছো কেন? উনি পিওর জেন্টলম্যান। কল্পনা চোখ গরম করে তাকাতেই কিরণ চুপসে গেল। কাবির জোসেফকে বসিয়ে রেখে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ইথিকা বিছানার ওপর চুপচাপ শুয়ে আছে গভীর ঘুমে আচ্ছন্ন। কাবির ওয়েস্টকোট গায়ে চাপিয়ে দরজার দিকে পা বাড়াল কিন্তু দোরগোড়ায় পৌঁছেই থমকে দাঁড়ালো। কি যেন মনে পড়ল হঠাৎ। আঞ্জিল সত্যিই ঘুমোচ্ছে? ফিরতি পথে নীরবে আবার ঘরে ঢুকল সে। ইথিকার দিকে ভালো করে তাকালো। গালের পাশে শুকিয়ে আসা অশ্রুর রেখা, ঠোঁট হালকা ফুলে আছে, এলোমেলো কয়েকটা চুল মুখে এসে পড়েছে। কাবির কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর আর কিছু না ভেবে দরজা খুলে বেরিয়ে গেল নিঃশব্দে। জোসেফ নিচে অপেক্ষা করছিল। কাবির এসে বলল, চলুন। জোসেফ সবার কাছ থেকে বিদায় নিল, বিশেষ করে কল্পনার কাছ থেকে। তাও ইশারায়। কল্পনা তার ইশারা দেখামাত্রই লুকিয়ে পড়েছিল। কি আজব লোক রে বাবা। কাবির আর জোসেফ বেরিয়ে যাওয়ার ঘণ্টাখানেক পর হঠাৎ করেই দেওয়ান বাড়ির সামনের সড়কটা গুমোট হয়ে উঠল। দূর থেকে গর্জনের মতো শব্দ ভেসে এল। মুহূর্তের মধ্যে বাতাসে ধুলো উড়িয়ে শাঁসা শব্দে কয়েকটা বাইক ছুটে এলো রাস্তা ধরে। সবচেয়ে সামনে আশিস খান আর আরিশ খান, কালো জ্যাকেটের কলার উঁচিয়ে লাল রঙা রেসিং হেলমেট পরে। তাদের ঠিক পেছনে আরও কয়েকজন, সবার চোখে মুখে দেমাগী ভঙ্গি। সবকটা আগুনদৃষ্টিতে রাস্তা চিরে ছুটে চলেছে রাতের নীরবতা ভেঙে। তাদের ঠিক পেছনেই ধীরগতিতে এগিয়ে এল কয়েকটা পুলিশের গাড়ি। ইচ্ছে করে সাইরেন বাজাচ্ছিল। বাড়ির জানালা থেকে কিরণ পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখছিল দৃশ্যটা। সে বুঝল না এত রাতে এই শোরগোলের মানে কি। ওরা কোথায় যাচ্ছে? আমিন খান, আসলাম খান কি ছাড়া পেয়েছে? কল্পনা বাবার মাথায় আলতো হাতে হাত বুলিয়ে দিতে দিতে তার পাশেই শিয়েরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। ঘুমটা গভীর হলেও খুব বেশি দীর্ঘ হল না। রাত তখন 12টা। কিরণের ডাকেই চমকে উঠে চোখ খুলল সে। ঘরের আবছা আলোয় কিরণের উৎকণ্ঠিত মুখটা স্পষ্ট দেখা গেল। কণ্ঠে ঘুমে আচ্ছন্নতা মিশিয়ে বলল, কি হয়েছে? কিরণ জানালার দিকে ইঙ্গিত করে ফিসফিসিয়ে বলল, রাস্তা দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে। কয়েকটা বাইকও। ওরা নিশ্চয়ই ছাড়া পেয়ে গেছে। কল্পনার শঙ্কিত হয়ে বলল, আসলাম খান? কিরণ মাথা ঝাঁকালো। হ্যাঁ। কল্পনার কপালে ভাঁজ পড়ল। ছাড়া পাবে কিভাবে? বড় ভাই এখনো ফেরেনি? কিরণ নিচু গলায় বলল, না। কল্পনা বাবার গায়ে আলতো করে কাঁথা টেনে দিল। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে চারপাশে একবার তাকালো। ছোট মা ঘুমিয়ে পড়েছেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ললিতা খালা আর শিউলিও বোধ হয় শুয়ে পড়েছে, তাদের সারা শব্দ নেই। পুরো বাড়িটা নীরব, শুধু কল্পনা আর কিরণই জেগে আছে। হাঁটতে হাঁটতে কল্পনা কাবিরের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা ভেজানো ছিল, ঠিকমতো লাগানো হয়নি। হাত বাড়িয়ে একটু ঠেলতেই দরজাটা শব্দহীনভাবে পুরোটা খুলে গেল। কল্পনা একটু অবাক হলো। ঘর এত অন্ধকার। আলো জ্বালাতেই সে দ্বিগুণ চমকে উঠল। বিছানাটা খালি, ইথিকা কোথাও নেই। একটা অস্বস্তি বুকের ভেতর কেমন যেন মোচড় দিল। সে দ্রুত ফিরে তাকিয়ে ফিসফিস করে কিরণকে ডাক দিল। এই কিরণ ভাবি নেই কেন? কিরণ ঘরের ভেতরে ঢুকে এল। বিস্মিত চোখে তাকিয়ে দেখল বিছানাটা সত্যিই খালি। ভাবি নেই? এত রাতে কোথায় গেল? বাবার বাড়ি গেছে? না, এত রাতে অসম্ভব তাহলে। কল্পনা সোজা কাবিরের ফোনে কল দিল। রিং বাজল কিন্তু কাবির ফোন ধরল না। কিরণ বলল, ভাবির ফোনে কল দাও। দাদাজান জানতে পারলে তুলকালাম হবে। আমি ভয় পাচ্ছি। কল্পনার কপাল কুঁচকে গেল। কিসের ভয়? কিরণ গলা শুকিয়ে এল। ভাবি ওই জায়গাগুলোতে যায়নি তো? ওখানে ওরা নিয়মিত যাতায়াত করত আগে। কল্পনা সাথে সাথে ধমকে উঠল, কি সব বাজে কথা বলছিস? ও আগে গিয়েছে, এখন কেন যাবে? আর যদি গিয়ে থাকে তাহলে এই বাড়িতে ওর জায়গা হবে না আর। যা ইচ্ছে করুক। বড় ভাইয়ের জীবনটা ছাড়খাড় করতে এসেছে। কল্পনা ইথিকার নম্বরে একের পর এক কল দিতে লাগলো। ব্যস্ত সুরে রিং বাজতেই থাকলো কিন্তু ও প্রান্ত থেকে কোনো সাড়া নেই। অস্থিরতায় কল্পনার হাত কাঁপছে। মাথার ভেতর দুশ্চিন্তার ঝড়। ভাবি ফোনটা রিসিভ করুক। ভাই আসার আগে ফিরে আসুক। কিরণ বলল, রিসিভ করবে না। হুঁশে আছে কিনা সন্দেহ। কল্পনা তাকে থামতে বলল। শেষ মুহূর্তে ইথিকা ফোনটা রিসিভ করেছে। ফোন রিসিভ করার সাথে সাথেই ভেসে এল গুঞ্জন। একসঙ্গে অনেকগুলো পুরুষের কণ্ঠস্বর, গানের বিট। কারো কথা স্পষ্ট নয়, কিন্তু অতগুলো পুরুষ লোকের গলার স্বর কল্পনার রক্ত জমিয়ে দিল। ভাবি আবার ও সব জায়গায় গিয়েছে? কয়েকজনের উচ্চ হাসির শব্দ ফোনের ওপাশ থেকে ধাক্কা দিল কল্পনাকে। কল্পনা ফোনটা শক্ত করে কানে ধরে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। মাথার রগ দপদপ করে উঠল তার। আশিস খানের গলার আওয়াজ শোনা গেল না?
ভাইবোন সবকটা ওখানে? কল্পনা ফোন কেটে দিল। কিরণ জানতে চাইল, কি হলো? কল্পনা বলল, তুই ঠিক ভেবেছিস। কিরণ শঙ্কিত হয়ে বলল, এখন কি হবে? কি আর হবে? বড় ভাই জানতে পারলে ওখানে যাবে। আর চড়াতে চড়াতে বাড়ি নিয়ে আসবে। বড় ভাই ওকে কিভাবে সহ্য করে সেটাই তো বুঝতে পারছি না আমি। কিরণ বলল, ও ওর ভাইদের আস্কারা পাচ্ছে। কল্পনা ঘরে গিয়ে শুতে পারল না। ঘরময় পায়চারি করতে করতে কিরণকে বলল, আমার কি মনে হচ্ছে জানিস কিরণ? কি? আরাব খান এত সহজে হাল ছাড়বে না। সে চর খেয়ে নীরবে চলে গেল কি করে? তোমার কি মনে হচ্ছে? ও তলে তলে আরো ফন্দি আটছে। আমার খুব ভয় হচ্ছে। ওর মতো নষ্ট লোকদের আমি বিশ্বাস করি না। কাবির বাড়ি ফিরে সোজা ঘরে চলে এসেছে। বিছানার উপর কোলবালিশ দুটি। কোলবালিশের উপর কম্বল থাকায় মনে হচ্ছিল কেউ শুয়ে আছে গুটিসুটি মেরে। কাবির ওয়েস্টকোট খুলে কবজি থেকে ঘড়ি খুলতে খুলতে আয়নার দিকে একবার তাকালো। আজকে অনেক দখল গিয়েছে। একটা লম্বা ঘুমের প্রয়োজন। ক্লান্ত লাগছে। কাল সকালে আবারও থানায় যেতে হবে। ঘড়িটা খুলে সে ডিভানে পা টেনে এক পায়ের উপর অন্য পা রেখে শুয়ে পড়ল। হাত মুঠো করে করে ঠোঁটের উপর চেপে সিলিংয়ের দিকে তাকিয়ে আকাশকুসুম ভাবছিল। হঠাৎ কি মনে পড়তেই কপাল কুঁচকে গেল। আয়নার দিকে ফের তাকালো। রাতে আয়নার সামনে সচরাচর পর্দা টেনে রাখে সে। পর্দাটা ইথিকা সরায় যদি তার সাজগোজের প্রয়োজন হয় তখন। কাবিরের চোখ কুঁচকে গেল। সে পা নামিয়ে সরাসরি বিছানার দিকে তাকালো। কিছুক্ষণ স্তব্ধ চোখে চেয়ে রইল। তারপর আচমকা ভারী গলায় গর্জে উঠল, কিরণ! কল্পনা আর কিরণ তড়িঘড়ি করে ছুটে এল। বুক কাঁপছে। কাবির তাদের দিকে তাকিয়ে বলল, আঞ্জিল কোথায়? কল্পনা গলার কাঁপুনি লুকিয়ে বলল, পার্টিতে। ওর ভাইরাও আছে ওখানে। আমি ফোন দিয়েছি, রিসিভ করেনি। আপনাকেও ফোন দিয়েছিলাম। আপনি ফোন তোলেননি। কাবির ওয়েস্টকোট ঘড়ি সব ফেলে গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল ঘর থেকে। কল্পনা দিশেহারা হয়ে পিছু পিছু ছুটল। একা যাচ্ছেন? ভাইকে ডেকে দিই? কাবির শক্ত কণ্ঠে বলল, কাউকে ডাকার প্রয়োজন নেই। আমি চলে আসব কিছুক্ষণের মধ্যে। যাও ঘুমিয়ে পড়ো। কাবির বেরিয়ে গেল। পার্টিতে গিয়ে দেখল ছেলেমেয়ে একসাথে নাচছে। অবিশ্বাস্য উন্মাদনা তাদের। ছেলেমেয়ে একে অপরের সাথে ঢলাঢলি করছে। হাত ধরাধরি, কোমরে চেপে ধরে, শরীরের নানান অঙ্গভঙ্গি, এমনকি অবিশ্বাস্য অকল্পনীয় ঘনিষ্ঠ মুহূর্ত। কাবির চোখ সরিয়ে নিল। তার অস্থির মন ইথিকাকে খুঁজছে। হঠাৎ একটা লোক এসে জিজ্ঞাসা করল, কে আপনি? কাবির দাঁত চিবিয়ে বলল, কাবির দেওয়ান। সামনে থেকে সরে দাঁড়াও। লোকটা কিছুটা বিভ্রান্ত হয়ে হকচকিয়ে সরে গেল। কাবির সামনে এগিয়ে গেল। আঞ্জিল কোথায়? হঠাৎ কেউ একজন কাবিরের পথ আটকে দাঁড়ালো। আরেহ দুলাভাই। কাবির আশিস খানের দিকে চোখ রাঙিয়ে তাকালো। কলার চেপে ধরল সাথে সাথে। নিজেরা নষ্টামি করছিস কর। সেখানে বোনকে কেন ডেকে এনেছিস? আশিস খান হাসল। বলল, সে এখানকার রানী। বুঝলে, রানী। কাবির তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই তাকে ধরে ফেলে শীষ বাজাতে বাজাতে আরাব খান হাজির। চোখে মুখে বদমাইশি হাসি। তাকে দেখামাত্রই কাবিরের রাগ তরতর করে বেড়ে গেল। নির্লজ্জ দুটো চর খেয়েও লজ্জা নেই। কাবিরকে দেখামাত্রই সে হেসে উঠে বলল, আরেহ জামাইবাবু, যে বউয়ের প্রতি এত টান, বউয়ের লেজ ধরে হাঁটা শিখে গিয়েছ দেখছি। গুড গুড গুড। ভেরি গুড। আমার তো হেব্বি জোস লাগছে তোমাকে এখানে দেখে। কাবির বলল, 12 ঘন্টাও যায়নি আমার চর খেয়েছিস। আরাব খান হাসল নির্লজ্জের মতো। ঘাড় চুলকাতে চুলকাতে বলল, আসলে হয়েছে কি, আমি আরাব খান গুরুজনদের মারধরে মাইন্ড করি না। কাবির তার বুক বরাবর ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। আরাব খান বুক চেপে ধরল। ব্যথা পেয়েছে শক্ত হাতের জোরালো ধাক্কাটায়। তবুও বদমাইশি হেসে বলল, জামাইবাবু বুকে হাত দেয়। জামাইবাবুর বোন কলিজায়। ভেরি ইন্টারেস্টিং। আশিস খান তার দিকে বোতল বাড়িয়ে দিয়ে বলল, ব্রো, তোমার কম হয়ে গেছে। আর একটু নাও। আরাব খান বোতলটা নিয়ে ঢকঢক করে খেল। তারপর আশিসের কোমরে লাথি বসিয়ে ঠেলে সরিয়ে দিয়ে বলল, জামাইবাবু কোথায় গেল? ও ই জামাইবাবু। কাবির ইথিকাকে খুঁজতে খুঁজতে হঠাৎ থমকে গেল। মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গিয়ে সবকিছু ঝাপসা হয়ে এসেছে। কয়েকটা লোকের মাঝখানে ইথিকা সোফায় বসে আছে। এক হাতে ধোয়া ওঠা জ্বলন্ত সিগারেট, অন্য হাতে ম্যাকালের বোতল। তার ড্রেসের রং তার গায়ের রঙের সাথে মিশে এক হয়ে গেছে। বোঝাই যাচ্ছে না কি রঙের পোশাক পরেছে। ড্রেসের ডান হাতা আছে, তবে বাম হাতা অনুপস্থিত, সারা শরীর খোলামেলা। গলায় ঝুলছে ঝলমলে চেইন। ঠোঁটে মাখা টকটকে লাল লিপস্টিক তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। ঠোঁট দুটো বেশি নজর কাটছে। চোখে এত গাঢ় কাজল বোধ হয় সে আগে কখনো পড়েনি। মুখের চকচকে ত্বক অল্প আলোর মাঝেও অপরূপ দীপ্তি ছড়াচ্ছে। কাবিরের আর এগোতে ইচ্ছে করল না। সে এক পাও এগোল না। এত অধঃপতন।
হঠাৎ তার সাথে ধাক্কা লেগে একজনের হাত থেকে গ্লাস জাতীয় কিছু পড়ে গেল। লোকটা কাবিরকে কথা শোনাতেই কাবির বাম হাতের উল্টো পিঠ দিয়ে তাকে আচমকা ঘুষি বসিয়ে দিল রাগের বশে। লোকটা তার দিকে তাকাতেই দেখল তার চোখ দিয়ে রক্ত ঝরছে। আর এক মুহূর্তও সেখানে ব্যয় না করে সে চলে এল। লোকটাকে ঘুষি দেওয়ার পরপরই ইথিকার চোখে পড়েছে তার দিকে। সে কোনোমতে দাঁড়িয়ে টলতে টলতে এক আঙুল বাড়িয়ে দিল কাবিরের দিকে। ডাকার আগেই আবারও ঢলে পড়ল কারো কোলে। কাবির একা ফিরেছে বাড়িতে, কিন্তু বাড়িতে প্রবেশ করেনি। বাইরে বাগানের শান বাঁধানো বেঞ্চে বসে আছে। আকাশে পূর্ণিমার আলো মেঘের ফাঁক দিয়ে ঝলমল করছে। আকাশটা অস্থির, ঠিক তার মনের মতো। কাবির দুচোখ বন্ধ করে বসে রইল। রাগ কমলে বাড়িতে ঢুকবে, নইলে কখন কাকে কি বলে বসবে। নিজেকে শান্ত রাখাটা তার কাছে একটা যুদ্ধের সমান। কার উপর রাগ দেখাবে সে? সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ওই বাড়ির মেয়েকে সে তার জীবনে কেন এই বাড়িতে আর কোনোদিন প্রবেশ করতে দেবে না। তার কথায় শেষ কথা। বাড়ির ভেতরে সবাই জেগে উঠেছে। কাবির বাড়ির ভেতরে হইচই শুনে ভেতরে প্রবেশ করল। লুবনা বেগম ছুটে এল। বউ কোথায় কাবির? কাবির মায়ের প্রশ্ন শুনে বাবা কাউসার দেওয়ানের দিকে তাকালো। মনে ক্ষোভ পুষে একটাই জবাব দিল, জাহান্নামে। চলমান।